আবারও ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেন। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে পশ্চিম তীরে ও ফিলিস্তিনিদের উপর তীব্র হচ্ছে হামলা। এবার হামাসের কাছে নাকাল ইসরায়েলের অত্যাধুনিক মার্কাবা 4 ট্যাঙ্ক। এদিকে ইসরায়েলি হামলায় সিরিয়ার সেনা সদর দপ্তরে বিস্ফোরণ। আরো জানিয়ে দিব, এবার পতনের মুখে নেতানিয়াহুর জোট সরকার। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় ত্রাণ প্রার্থী সহ নিহত আরো অন্তত ৬১ জন ফিলিস্তিনি। এবার ইরানকে পারমাণবিক চুক্তি করার জন্য আগস্ট পর্যন্ত আলটিমেটাম। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইরান আরো কঠোর জবাব দিতে প্রস্তুত, হুঁশিয়ারি আয়াতুল্লাহ আলী খামেনির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবারও ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেন। হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলের এলাত বন্দরে এবং নেগেভ অঞ্চলে দুটি গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। গাজায় দখলদার ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের জবাবে মঙ্গলবার রাতে এই হামলা চালানো হয়েছে বলে জানান ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। এক বিবৃতিতে তিনি বলেন, এই যুগপৎ সামরিক অভিযানে 3টি ড্রোন ব্যবহার করা হয়েছে। এর মধ্যে 2টি ড্রোন নেগেভের একটি বড় সামরিক ঘাঁটিতে হামলা চালায় এবং তৃতীয় ড্রোনটি এলাত বন্দরে আঘাত হানে। ইয়াহিয়া সারি বলেন, আল্লাহর কৃপায় এই অভিযান তার নির্ধারিত লক্ষ্য সফলভাবে অর্জন করেছে। ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে আরো জানানো হয়, গাজায় আগ্রাসন ও অবরোধের বিরুদ্ধে তারা তাদের সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ চালিয়ে যাবে। একই সঙ্গে আরব ও ইসলামী দেশগুলোর উপর যে কোনো হামলা প্রত্যাখ্যান করবে। ইয়াহিয়া সারি আরো বলেন, ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে পশ্চিম তীরে ও ফিলিস্তিনিদের উপর তীব্র হচ্ছে হামলা। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে হত্যাকাণ্ড বাড়িয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী ও অবৈধ বসতি স্থাপনাকারীরা। ফিলিস্তিনিদের উপর হামলা ও হয়রানিও বেড়েছে। কয়েক সপ্তাহ ধরে পশ্চিম তীরে ইসরায়েলের নৃশংসতা বৃদ্ধির তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় OHCHR এর মুখপাত্র তহমিন আল খেতান বলেন, পশ্চিম তীরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আরো বেশি এলাকা ইসরায়েলের সঙ্গে যুক্ত করা হচ্ছে। সেখান থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করা হচ্ছে, তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে। 2023 সালে 7 অক্টোবর গাজা সংঘাত শুরুর পর পশ্চিম তীরে নিহত হয়েছেন প্রায় 1000 ফিলিস্তিনি। জাতিসংঘের তথ্য অনুযায়ী বিগত 21 মাসের বেশি সময়ে পশ্চিম তীরে অন্তত 964 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনাকারীরা। এবার হামাসের কাছে নাকাল ইসরায়েলের অত্যাধুনিক মার্কাবা 4 ট্যাঙ্ক। জাবালিয়ায় নিরাপত্তা সংক্রান্ত ঘটনার মধ্যে ইসরায়েলের আধুনিকতম ট্যাঙ্ক মার্কাবা 4 ধ্বংস হয়েছে। ঘটনাটি আবারও তুলে ধরেছে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদার বাহিনীর সামরিক দুর্বলতা এবং প্রতিরোধ যোদ্ধাদের রণকৌশলের জটিলতা। রবিবার গাজার উত্তরের শহর জাবালিয়ায় হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের এক জটিল অভিযানে ইসরায়েলের একটি মার্কাবা 4 ট্যাঙ্ক সম্পূর্ণভাবে ধ্বংস হয়। এতে 3 জন ইসরায়েলি সেনা নিহত হন। নিহত সেনারা হলেন সার্জেন্ট সোহাম মোনাহেম, সার্জেন্ট স্লেমো ইয়াকির শ্রেম এবং সার্জেন্ট ইউলি ফ্যাক্টর। ইসরায়েলি বাহিনী এখনো নিশ্চিত হতে পারেনি ট্যাঙ্কটি কিভাবে ধ্বংস হয়েছে। এটি কি অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের আঘাতে নাকি নিচে পুঁতে রাখা বিস্ফোরকে। তবে ঘটনাটি স্পষ্ট করেছে যে আল কাসাম ব্রিগেডের অপারেশন এখন আগের চেয়ে অনেক বেশি কৌশলগত ও জটিল। 2023 সালের আল আকসা ফ্ল্যাট অভিযানের সময় প্রথম দিনেই হামাস 14টি মার্কাবা 4 ট্যাঙ্ক ধ্বংস বা দখল করে। সেই সময়ের ভিডিও ফুটেজে দেখা যায় ফিলিস্তিনি যোদ্ধারা নিরস্ত্র অবস্থায় ট্যাঙ্কের উপরে উঠে ইসরায়েলি সেনাদের বন্দী করে। এদিকে ইসরায়েলি হামলায় সিরিয়ার সেনা সদর দপ্তরে বিস্ফোরণ।
সিরিয়ার রাজধানী দামেস্কে সেনাবাহিনীর সদর দপ্তরের প্রবেশদ্বারে হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এই ঘোষণার কিছু সময় আগেই দামেস্কস শহরে একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলের সেনাবাহিনী আরো জানিয়েছে তারা দক্ষিণ সিরিয়ার সুয়েদা শহরেও হামলা চালাচ্ছে। এই শহরটি প্রধানত ড্রুজ জনগোষ্ঠীর বসবাস এলাকা। ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, আমরা বিভিন্ন ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছি। এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, ইসরায়েলি ড্রোনের হামলায় সুয়েদা শহরে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। এই হামলাগুলো মঙ্গলবার ঘোষিত এক অস্ত্রবিরতির পর ঘটছে। সিরিয়ার দক্ষিণ অঞ্চলে দীর্ঘদিন ধরে নিরাপত্তা পরিস্থিতি উত্তপ্ত। ইসরায়েল অতীতেও সিরিয়ার অভ্যন্তরে ইরান সমর্থিত গোষ্ঠী এবং সিরীয় সেনা অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, এই হামলাগুলো তাদের নিরাপত্তার স্বার্থে এবং সম্ভাব্য হুমকি প্রতিহত করার অংশ হিসেবে চালানো হয়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত সিরিয়ার পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র আল জাজিরার। এবার পতনের মুখে নেতানিয়াহুর জোট সরকার। সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করে করা একটি আইন ঘিরে সৃষ্ট অস্থিরতার মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারের একটি গুরুত্বপূর্ণ অংশীদার ইউনাইটেড তোরাহ জুডাইম সরকার থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে। এর ফলে চলমান গাজা যুদ্ধের এক কঠিন সময়ে নেতানিয়াহুর শাসন অনিশ্চয়তার মুখে পড়েছে। ইসরায়েলি নাগরিকের জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দেশের সেনাবাহিনীতে দায়িত্ব পালন করা বাধ্যতামূলক। তবে হারেদি নামে একটি কঠোর ইহুদি ধর্মীয় গোষ্ঠীর সদস্যরা এ ব্যাপারে ছাড় পেয়ে আসছিল। কিন্তু গাজা যুদ্ধের প্রেক্ষিতে সেনা ঘাটতি মোকাবেলায় সম্প্রতি নতুন একটি বিল আনা হয়েছে, যেখানে হারেদি গোষ্ঠীর সদস্যদের জন্য সেনাবাহিনীতে বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে। আইনটির কারণে হারেদি সম্প্রদায় স্বাভাবিকভাবে নেতানিয়াহু সরকারের উপর ক্ষুব্ধ এবং তারা এর বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ জানিয়ে আসছে। এমনকি সম্প্রতি বিক্ষোভ চলাকালে হারেদিরা পুলিশের সঙ্গে সংঘর্ষেও লিপ্ত হয়েছে। এই হারেদি সম্প্রদায়ের একটা বড় অংশের প্রতিনিধিত্ব করে ইউনাইটেড তোরাহ জুডাইম পার্টি। এইদিকে গাজায় ইসরায়েলি হামলায় ত্রাণ প্রার্থী সহ নিহত আরো 61 জন ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের টানা বিমান হামলায় আরো অন্তত 61 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত 2 জন ত্রাণ প্রার্থী রয়েছেন। মঙ্গলবার গাজার উত্তর অঞ্চলের সাথী শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে 23 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে। স্থানীয় মেডিকেল সূত্রে বরাতে খবর দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। একই দিন গাজা দক্ষিণ অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে হামলায় 2 জন নারী নিহত এবং অন্তত 30 জন আহত হন। জাতিসংঘ জানিয়েছে, গত মে মাসের শেষ থেকে জিএইচএফ এর কার্যক্রম শুরুর পর গাজায় ত্রাণ নিতে গিয়ে অন্তত 875 জন প্রাণ হারিয়েছেন। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী ভোর থেকে ইসরায়েলি হামলায় নিহত অন্তত 18 জন ও আহত ডজন খানেক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। অধিকাংশ হামলা হয়েছে গাজার উত্তর অঞ্চলে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গাজার 16টি এলাকার বাসিন্দাদের বাধ্যতামূলকভাবে স্থান ত্যাগের নির্দেশ দিয়েছে। এই তালিকায় জাবালিয়া শরণার্থী শিবিরও রয়েছে। ফলে হাজারো মানুষ আতঙ্কে এলাকা ছেড়ে যাচ্ছে। এবার ইরানকে পারমাণবিক চুক্তি করার জন্য আগস্ট পর্যন্ত আলটিমেটাম। যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানকে আগস্টের শেষ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার এক ফোন আলাপে এই সময়সীমা নির্ধারণে রাজি হন তারা। এক্সিউসের বরাত দিয়ে বুধবার আনাদোলু এই খবর জানিয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত 3টি সূত্রে বরাত দিয়ে এক্সিউস জানায়, যদি সেই সময়সীমার মধ্যে কোনো চুক্তিতে পৌঁছানো না যায়, তাহলে 3টি ইউরোপীয় শক্তি কঠোর অবস্থানে যেতে বাধ্য হবে। 2015 সালের ইরান চুক্তির অধীনে প্রত্যাহার করা সমস্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে পুনরায় আরোপ করা হবে বলেও জানানো হয়। সূত্রগুলো জানিয়েছে, ইরানের কাছে পারমাণবিক কূটনীতি এগিয়ে নেওয়ার সমন্বয় করার জন্য এই ফোনালাপ করা হয়েছে। দুটি সূত্রের মতে ইউরোপীয়রা এখন আগামী দিনে এবং সপ্তাহগুলোতে ইরানের সাথে যোগাযোগ করার পরিকল্পনা করছে। এই বার্তা নিয়ে যে তেহরান যদি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পর্যবেক্ষণ পুনরায় শুরু করা সহ তার পারমাণবিক কর্মসূচি সম্পর্কে বিশ্বকে আশ্বস্ত করার পদক্ষেপ নেয়, তবে তারা নিষেধাজ্ঞাগুলো এড়াতে পারে। এদিকে ইরান আরো কঠোর জবাব দিতে প্রস্তুত, হুঁশিয়ারি আয়াতুল্লাহ খামেনির।
ইরান যে কোনো নতুন সামরিক হামলার কঠোর জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এ মন্তব্য করেন। খামেনি বলেন, গত মাসে ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘর্ষে যেভাবে পাল্টা আঘাত হানা হয়েছিল, ভবিষ্যতে প্রয়োজন হলে তার চেয়েও বড় জবাব দিতে সক্ষম ইরান। তার ভাষ্যমতে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ইরানের সংবেদনশীল কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্যবস্তু বানিয়ে আমাদের ইসলামী প্রজাতন্ত্র ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তিনি আরো দাবি করেন, জনগণের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে রাস্তায় নামিয়ে এনে আমাদের রাষ্ট্র ব্যবস্থা উৎখাত করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। গত মাসের ইরান ইসরায়েল সংঘাতে ইরান একযোগে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইসরায়েলের দিকে, যদিও এর বড় একটি অংশ প্রতিহত করে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা। তেহরান এটিকে প্রতিরক্ষামূলক ও বৈধ জবাব বলে উল্লেখ করেছে। খামেনির সাম্প্রতিক বক্তব্যে আত্মবিশ্বাস প্রতিরোধের বার্তা এবং ভবিষ্যতে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। বিশ্লেষকদের মতে, এই বক্তব্য ইসরায়েল সহ পশ্চিমা বিশ্বের প্রতি কূটনৈতিক বার্তা এবং একই সঙ্গে ইরানের অভ্যন্তরে মনোবল সৃষ্টির একটি কৌশল। সূত্র আল আরাবিয়ার।